আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। সঙ্গে আছি আমি শাওন দত্ত। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বরিশালবাসী প্রিয় নেতা আছে, নেতা তারেক রহমান। গুপ্ত সংগঠনের নেতাদের বিরুদ্ধে ভুয়া সিল আর জাল ব্যালট পেপার বানানোর অভিযোগ তারেক রহমানের। বরিশাল ও ফরিদপুরে জনসভায় সবাইকে সজাগ থাকার আহ্বান। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, আমি জীবন দিলে হলেও নারীর সম্মান রক্ষা করার প্রত্যয় জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। পরে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। প্রার্থীদের কথা লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। সেই মা বন্ধুদের যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? গোপালগঞ্জে 3 আসনে প্রায় 35% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। সমর্থন পেতে তীর্থস্থানেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বরিশাল থেকে আল আমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। তারেক রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে এসেছে। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশস্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। তারেক রহমান, বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপানোর ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তারেক রহমান। ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ
গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা, প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। সাধারণের ভাগ্য পরিবর্তনে গৃহীত বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। 91-এ সরকার গঠনের 2 বছর পরেই বেগম খালেদা জিয়া এই বরিশালকে বিভাগের রূপ দেন। বরিশাল বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু কিংবা বরিশাল সিটি কর্পোরেশন সবকিছুই তার হাত ধরে। দীর্ঘ 17 বছর পর আবারও সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ পেল। আর তারেক রহমানের কাছে এই অঞ্চলের মানুষ তুলে ধরলেন নিজেদের নানান দাবি দাওয়াও। তারেক রহমান বললেন, ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে পারলেই ভোলায় গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু কিংবা কুয়াকাটা সমুদ্র বন্দরের মতো নানান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ পাবেন তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বরিশাল। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে, জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় কথা বলেন তিনি। বলেন, খেটে খাওয়া মা বোনদের যারা সম্মান করতে জানে না, তারা কোনোভাবেই দেশের নেতৃত্বের জন্য কল্যাণকর হতে পারে না। এ সময় তারেক রহমান বলেন, ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে জনগণের সাথে অনৈতিক আচরণ করছে একটি দল। নদী ভাঙন রোধ ও কৃষি শিল্প রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কেউ কেউ প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করারও ঘোষণা দেন। কুড়িগ্রাম এবং লালমনিরহাটে দুটি আলাদা জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। কুড়িগ্রাম ও লালমনিরহাটের সহকর্মীদের নিয়ে সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদন। ঠিক দুপুর 1:30টায় হেলিকপ্টারে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন জামায়াত আমির শফিকুর রহমান। মঞ্চে দুহাত তুলে জানান নেতাকর্মীদের শুভেচ্ছা। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। সকাল 10টা না বাজতেই মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ঢল ব্যারেজ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হায়ের পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নারে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। ঘোষণা দেন, জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরিচয় করিয়ে দেন জেলার 4টি আসনের প্রার্থীদের। 12 তারিখের প্রথম ভোট সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, আধুনিক বাংলাদেশ কায়েম করার জন্য। জনসভায় 10 জনের হাতে দাঁড়িপাল্লা এবং 1 জনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন জামায়াত আমির।
এখানে শাপলাকলিয়া থেকে এটাই। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা, ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, ভোটারদের টাকা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইসিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে ঢাকা 9 আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, শুধু নতুন করে গড়া নয়, পুরো এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া নিজেকে বহুদিনের গ্যাস সমস্যার ভুক্তভোগী দাবি করে তিনি এসব সমস্যার আশু সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিকেলে মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা করেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। তো এই ধরনের যে মিথ্যাচার, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে। আমি একটি নির্দিষ্ট সময় দেখা করব তাদের, দিনে 2 বার, সকালের দিকে একবার, রাতে একবার। এছাড়া সশরীরে না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ করতে পারবে। রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থীরা। রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে এম.এ. কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে। এদিকে ঢাকা 14 আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে। আমাদের রাজনীতি হবে কে কত বেশি মানুষের দূর করা যেতে পারে, কে কত বেশি এলাকাবাসীর দুর্ভোগের সৃজনশীল সমাধান দিতে পারে, কে কত বেশি কাজ দিয়ে মানুষকে নিজের কাছে টানতে পারে। এটা হবে আমাদের প্রতিযোগিতার জায়গা। 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও নাগরিক সমস্যামুক্ত মোহাম্মদপুর আদাবর গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা 13 আসনের প্রার্থীরা। সকালে রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে এই আসনের 9 জন প্রার্থীর মধ্যে 8 জন তাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে ঢাকা 13 সংসদীয় আসনের নানা সমস্যার সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। বলেন, এই আসনের অন্যতম সমস্যা সন্ত্রাসবাদ ও মাদক। আছে যানজট, কিশোর গ্যাংয়ের মতো সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হারিকেন প্রতীকের প্রার্থী ডক্টর শাহরিয়ার ইফতেখার। অপরদিকে আরেক প্রার্থী সন্ত্রাসীদের মদত দেয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়, কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন। থানা প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। সংশোধন না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে হয়তো একজনই বিজয়ী হবে, কিন্তু নির্বাচনে যে 8 জন বিজয়ী হবেন না বা পরাজিত হবেন, প্রত্যেকেরই উচিত যে আসলে এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক কাতারে এসে একসাথে যদি কাজ করি তাহলে এলাকার উন্নয়ন হতে বাধ্য। দর্শক, এ পর্যায়ে রাজধানীর প্রচার এবং গণসংযোগের খবর জেনে নেব। আমার সহকর্মী শাকিল হাসান এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। শাকিল, এই মুহূর্তে আপনি কোন এলাকায় রয়েছেন, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা জানতে চাই। শাওন, আমি আছি কাকরাইলে। একটু আগে কাকরাইল চার্চে প্রচার অভিযান শেষ করলেন, প্রচার সভা শেষ করলেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি দুপুর থেকেই প্রচারণা শুরু করেছেন এই এলাকায়। প্রথমে তিনি গিয়েছেন কাকরাইল চার্চে, সেখানে
খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের অভাব, অভিযোগ, দাবি দাওয়া সম্পর্কে জেনেছেন। তারপরে তিনি বলেছেন যে তিনি নির্বাচিত হলে এই অঞ্চলে বসবাসকারী খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের সহাবস্থান নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। পাশাপাশি এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু ঢাকার কেন্দ্রে একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে এই মতিঝিল, পল্টন, কাকরাইল, রমনা এলাকা এবং এই এলাকাটি ঢাকা ৮ আসনে নির্বাচন হবে এবার। বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, বিএনপি, এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা প্রার্থী দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা বলছেন। তবে ভোটাররা কিন্তু বলছেন যে এই আসনটি যেহেতু রাজধানীর একদম কেন্দ্রে, বাণিজ্যিক একটি এলাকা, এই এলাকার সমস্যাগুলো অন্য অনেক এলাকা থেকে একটু আলাদা। এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। এই এলাকার নাগরিকদের যে মৌলিক যে চাহিদা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্থানের এবং নাগরিক যে সেবাগুলো রয়েছে সেগুলো যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি বৃষ্টির দিনে জলাবদ্ধতা যেন না থাকে সেটির জন্য পয়নালা খনন করা, খাল খনন করা, সেগুলো কার্যক্রম নিতে হবে। পাশাপাশি মশা একটি বড় উপদ্রব রয়েছে এলাকায়, যেহেতু এই এলাকার বেশ কিছুটা অংশ পেছনের দিকে মতিঝিল, শাহজাহানপুর এলাকার দিকে একটু নিচু এলাকা রয়েছে এবং ঘিঞ্জি এলাকা রয়েছে, সেখানে প্রচুর মশা থেকে গত কয়েক বছর আমরা দেখেছি অসংখ্য রোগী ভর্তি হয়েছেন পার্শ্ববর্তী মুগদা হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে তারা অভিযোগগুলো জানিয়েছেন। তারা সব প্রার্থীকেই এই অভিযোগগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে প্রার্থী তাদের মনে হবে ইশতেহারে বা বক্তব্যে যে ইনি কাজ করবেন তাকে তারা ভোট দেবেন বলে বলছেন ভোটাররা। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর প্রচারণার আরও খবর জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, আপনি এখন কোন এলাকায় রয়েছেন? প্রার্থীদের গণসংযোগ সম্পর্কে জানতে চাই। নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন তারা? রাজধানীর জ্যামরা এলাকায় মাতুয়াইলে এবং এখানে হাত বাংলাদেশের নির্বাচনী জনসভা হচ্ছে, যেখানে এখানকার যিনি যে প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি কিন্তু এই মুহূর্তে দায়িত্ব ছিল। আমরা এখানে আধা ঘন্টা খানেক এখানে যে সংখ্যা কিন্তু বলতে হবে যে মানুষ এখানে এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির যিনি প্রধান অর্থাৎ চরমোনাই এখানে উপস্থিত রয়েছেন, হয়তো তিনিও বক্তব্য রাখবেন। একই সাথে বলতে হবে যে এই এলাকায় আসলে যে পরিমাণ মানুষ এই এলাকায় বসবাস করেন, সেই ক্ষেত্রে নাগরিক সুবিধা, সেই নাগরিক হাজী মোহাম্মদ ইব্রাহিম এখানে তিনি যতটুকু লোকজন রয়েছে, সবাইকে সাথে বলেছেন যে এলাকার যে দুর্দশাগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা, বিদ্যুৎহীনতা, এবং এলাকার যে চাঁদাবাজি, একই সাথে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যে অবস্থা ক্ষেত্রে তিনি কিন্তু মানুষকে সম্পৃক্ত করে এবং ইসলামী দেখানো হয়েছে সেই পথে তিনি সমাধানের চেষ্টা করবেন। সাথে মানুষের কাছে যুবকরা রয়েছে তাদেরকে আরো বেশি আগ্রহী করার ক্ষেত্রে জানিয়েছেন। এলাকাবাসীর ক্ষেত্রে দিয়েছেন সেগুলোর ক্ষেত্রে জানিয়েছেন যে খোলা এবং চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে তিনি এবং তার দল। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনের বাকি মাত্র 1 সপ্তাহ, প্রচার গণসংযোগে কাটছে প্রার্থীদের সময়।
চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা। ভোটারদের দুঃখ দুর্দশার কথা শুনে দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। রাত অবধি চলছে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকের মতো প্রচারও। পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। কদিন পরেই দেশ জুড়ে ভোট উৎসব। দিনরাত তাই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, নিজ নিজ প্রতীকের পক্ষে চাইছেন ভোট। ঠাকুরগাঁয়ে পথসভায় অংশ নিয়ে এক আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, অথচ নিজেরাই নারীদের অসম্মান করছে। মা বোনদের সম্মান না করলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। মা বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? প্রচারের অংশ হিসেবে চকরিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার এক আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ। বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। ক্ষমতায় গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন, দিচ্ছেন সমস্যার সমাধানের আশ্বাস। আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে রায় দিবেন, যাতে করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পায়। গণসংযোগে ব্যস্ত কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তার অভিযোগ, প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে তাদের কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যাচ্ছে। নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুও নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ত্রিমোহনীর পথসভায় বলেন, নারী সমাজকে নিয়ে একটি দলের মন্তব্য খুবই দুঃখজনক। মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। রাউজানে দিনভর প্রচার গণসংযোগ করেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আশ্বাস, নির্বাচনে জয়ী হলে রাউজানে কোনো বৈষম্য থাকবে না। সকলেরই বিশ্বাস রাখতে হবে জাতীয়তাবাদী দল কোনোভাবে কোনো অবস্থায় কোনো রকমের বৈষম্য করবে না। ভোটের মাঠে পিছিয়ে নেই জামাত প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত। আসন্ন নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে, এমনটাও দাবি তার। জামাত ইসলামীর নেতৃত্ব সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। নাটোর 2 আসনের জামাত প্রার্থী ইউনুস আলীর পক্ষে হয়েছে নারী পদযাত্রা। সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইনসাফের ভিত্তিতে দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তারা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলা, ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা। গণসংযোগ পথসভায় দিনের বেশিরভাগ সময় কাটছে নোয়াখালী 6 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের। বলেন, 12 তারিখ ভুল সিদ্ধান্ত নিলে 5 বছরের জন্য চুরি, সন্ত্রাসী ও চাঁদাবাজি অব্যাহত থাকবে। যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা ওরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিবে। আপনার দোকানে দোকানে চাঁদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিকভাবে ভেজাল লাগাবে। পঞ্চগড় 1 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী সার্জিস আলমও যাচ্ছেন ভোটারদের কাছে। ন্যায়ের পক্ষে সবাইকে থাকার আহ্বান দিচ্ছেন, সেই সাথে তুলে ধরছেন বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। নেতা হয় কন্ট্রোল করবা পারে না, যোগ্য নেতা নেহে, অথবা নেতা কন্ট্রোল করবা পারে, ভালোর মুখোশ পরে আছে, ভিতরে ভিতরে হুকুম দিলা করাছে আর লাভের চাঁদাবাজির ভাগের টাকা লেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মানুষগুলোকে বয়কট করতে হবে। তোমরা জানো খুলনা যেতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? প্রতিদিনকার মতো সকাল থেকেই প্রার্থীরা কিন্তু মাঠে রয়েছে শাওন, এবং খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে প্রায় সব প্রার্থী কিন্তু তাদের মতো করেই গণসংযোগ চালিয়ে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে,
ভোট চাইছে, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি জানেন যে খুলনা এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে পাটকল সহ নানান মিল কলকারখানা বন্ধ থাকার ফলে এই অঞ্চলের মানুষ কর্ম হারিয়েছে, বেকারগ্রস্ত জীবনে মানবতার জীবন কাটিয়েছে অনেক পরিবারকে আমরা দেখেছি। এছাড়া খুলনা উপকূলীয় অঞ্চল নদী ভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস লেগেই থাকে। সে কারণেই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শক্ত বেড়ি বাঁধ। এছাড়াও রাস্তার উন্নয়ন, কৃষিতে অন্যরকম ভাবে চিন্তাভাবনা করা, একই সাথে সাদা সোনাক্ষেত চিংড়ি অঞ্চলেই চাষ হয় জানেন আপনি, সেই চিংড়িতে যাতে আরও বেশি প্রসার হয়, সেই বিষয়গুলো যাতে প্রার্থীরা আগামীতে ভালো কিছু করতে পারে, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু প্রার্থীদের কাছে দিয়ে যাচ্ছেন। এছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ইস্তিহারগুলো রয়েছে, সেই ইস্তিহারের বার্তা নিয়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আমরা রয়েছি খুলনা 2 আসনে এবং এই আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আগেও এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন, তিনি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর শাখার সাবেক সভাপতিও ছিলেন। সে কারণে তার যে অভিজ্ঞতাটি রয়েছে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের কাছে যাইছেন, ভোট চাইছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি এমনভাবে বলছেন যে যেহেতু খুলনা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে তার সংসদীয় আসনটি, সে কারণে সিটি কর্পোরেশনের সঙ্গে থেকে অর্থাৎ যে লোকাল গভর্নমেন্ট রয়েছে তাদের কাছে থেকে পাশে থেকে আগামীতে এই অঞ্চলের উন্নয়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। শাওন, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে। প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি প্রত্যাশা আছে প্রার্থীদের এবং ভোটারদের, জানাবেন বিস্তারিত। দিনাজপুরে আমরা আছি এখন, দিনাজপুর 6 আসন অর্থাৎ ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুরকে নিয়ে এই আসনটি আপনারা দেখাতে চাই। সকাল থেকে আসলে এই বিভিন্ন ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে নির্বাচনী জনসভা করে আছি। হাকিমপুরের আপনার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী হলো আসলে অনেক সকাল থেকে তিনি যে নির্বাচনী সভাগুলি এই নির্বাচনী সুন্দর বক্তব্য রাখছেন। এখন তিনি চলে যাবেন আরেকটি নির্বাচনী সভায়। তার আগে আমরা বলে রাখি, উনি এই তার আসনের প্রার্থীদেরকে যে কথাটা, ভোটারদেরকে যে কথাটা বলেছেন, তিনি সেই উদ্দেশ্য নিয়েই বলেছেন যে আসলে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এই এলাকার মানুষের উন্নয়ন এবং এই এলাকার মানুষের কল্যাণে তিনি যে কাজগুলি করবেন সেই কথাটাই বলেছেন। এই কথাটাই উনি সকলকে একই কথা বলেছেন। আমরা একটু দেখাতে চাই, ওনার মুখ দিয়ে শুনতে চাই যে উনি আসলে এই যে মন্তব্যগুলি করেছেন সেই মন্তব্যগুলি কিভাবে। জাহিদ ভাই, আমরা লাইভে আছি সরাসরি যমুনা টেলিভিশনে, নিউজের লাইভে আছি। আপনি একটু বলবেন, আপনি যে এই এলাকার সকাল থেকে এই বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ঘুরছেন এবং এই এলাকার লোকদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? বার্তা একটাই, এটা হচ্ছে আলিয়াটের মনসাপুর আমরা একটা পথসভা করলাম। এই এলাকায় আমি আজকে নিয়ে 3য়বারের মতো জনসংযোগ করেছি। জনগণের ব্যাপক উপস্থিতি, বিশেষ করে মা বোনদের, মুরব্বীদের এবং এলাকাবাসীর উপস্থিতি বলে দেয় যে আগামী দিন ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, জনাব তারেক রহমানের প্রতি, মানুষের নেতৃত্বের প্রতি যে আস্থা, ইনশাল্লাহ 31 দফার আলোকে তারেক রহমানের সেই বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামীর বাংলাদেশ অর্থাৎ সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেটির বাস্তবায়ন দেখতে চায়। হ্যাঁ, আপনি যেমনটি শুনলেন আমাদের প্রার্থীর মুখ থেকেই, উনি এই নির্বাচনী সভাটি শেষ করে এখন চলে যাচ্ছেন আরেকটি নির্বাচনের অবস্থায়। শাওন, অনেক ধন্যবাদ মাহফুজ আপনাকে। দর্শক, জামালপুরে রয়েছেন সহকর্মী সাগর ফরাজি, এবার তার কাছে যাব। সাগর, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শাওন, দেখুন, আমরা প্রায় যেতে বলবো যে আসলে নির্বাচনের যে প্রচার প্রচারণা দেখেছি প্রায় শেষের দিকে আর কি। এখন যে প্রার্থীদের তোড়জোড় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত পর্যন্ত দেখি যে প্রার্থীরা বিশেষ করে শহরের চাইতে গ্রামের মানুষের কাছে বেশি ছুটে যাচ্ছেন, ভোটারদের কাছে বেশি ছুটে যাচ্ছেন। আমি এখন রয়েছি জামালপুর সদর 5 আসনের
যে আসনটি ঘিরে আসলে জামালপুরের অনেক মানুষ অর্থাৎ অনেকেই তাকিয়ে থাকেন সেই আসরের মোহনপুর এলাকায়। এখানে জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু তার একটি উঠান বৈঠক করছেন। আমরা দেখেছি এই প্রার্থী সকাল থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গিয়েছেন, মানুষের কাছে ভোট চাইছেন এবং কি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। জামালপুরের যে সমস্যাগুলো বা সংকটগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু যাচ্ছেন। যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি হচ্ছেন, আমরা দেখেছি যে শুধু এখানে নয়, শহরের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তাদের লোকজন বেরিয়েছে, তাদের কর্মীরা বেরিয়েছে। সব মিলে বলতে গেলে যে নির্বাচনের যে এখন পরিবেশ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যে উৎসব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জামালপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক রয়েছে। পাশাপাশি কিছু কিছু অভিযোগ আমরা পাচ্ছি, সেটি একদমই ঠুনকো অভিযোগ। প্রার্থীদের মধ্যে কথা বিনিময় হচ্ছে, সেটি কিন্তু বেশি উত্তপ্ত পর্যায়ে এখনো যায়নি। শাওন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে পরে মিলিয়ে মোট 7 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ দায়িত্ব পালন করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবচেয়ে বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে, সেই সাথে সর্বোচ্চ ফোর্স মোতায়েন থাকবে। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবে। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। হ্যালো। লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজিমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ শরীফ হোসেন সৌরভের নামে মামলা করা হয়। আটককৃত সোহেলকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গতরাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। এ সময় লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আইনি দাবি করেন সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা আছে এবং গ্রেপ্তারকৃত সোহেল ওই দলেরই কর্মী। এদিকে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেন, গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার বিকেলে পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রেসে অভিযান চালিয়ে অবৈধভাবে বানানো 6টি সিল, কম্পিউটার ও মোবাইল জব্দ করে পুলিশ। গোপালগঞ্জের 3 আসনের ভোটারদের মধ্যে কমপক্ষে 30 থেকে 35% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। তাই এই মতুয়াদের তীর্থস্থান যেন এবারে নির্বাচন ঘিরে হয়ে উঠেছে রাজনৈতিক কেন্দ্র। মতুয়াদের ভোটের আশায় শ্রীধাম, উরাকান্দি, ঠাকুরবাড়িতে যেও ভোটারদের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট যুদ্ধে জয়ী হতে যে কোনো প্রার্থীর জন্য মতুয়াদের ভোটের গুরুত্ব অনেক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বাতাসে ধূপের ঘ্রাণ আর উলুধ্বনির সুর। শ্রীধাম, ওরাকান্দি, ঠাকুরবাড়ি রাঙিনায় ভক্ত অনুরাগীদের এমন ঢল হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদের আশায়। কয়েকশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্যে ঘেরা গোপালগঞ্জ কাশিয়ানীর এই ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পরম তীর্থস্থান। যে স্থানের আনাচে কানাচে মিশে আছে ভক্তি আর বিশ্বাস, আপাত দৃষ্টিতে জায়গাটি দেখলে মনে হবে যেন এটি একটি ধর্মীয় উৎসব কেন্দ্র। তবে এবারের দৃশ্যপট কিছুটা ভিন্ন। পূজা অর্চনা ছাড়াও এবারের ভোট যুদ্ধে জয়ী হওয়ার জটিল হিসেবও করছেন এখানকার মানুষ। গোপালগঞ্জের 3টি আসনের 5 উপজেলার 30 থেকে 35% বেশি ভোটার মতুয়া সম্প্রদায়ের। তাই ঠাকুরবাড়ির এই ভোটারদের যে ইঙ্গিত আসবে সেদিকেই যাবে আগামী দিনের রাজনীতির গতিপথ, এমনটাই অভিমত মতুয়া সম্প্রদায়েরও। তোরা যদি চায় যে এই নির্বাচনে মোড় এই দিকে ঘুরাই দেব,
তাহলে ঘুরাই দিতে পারে। খালি গুরুত্ব বললে ভুল হবে, বিশেষ গুরুত্ব। তার কারণ হচ্ছে 35% কথাটা একেবারে কমানা। নিরাপত্তা আমাদের সঠিকভাবে দেয়, তাহলে আমরা মতোরা ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোট দিব। জেলার 3 আসনের রাজনৈতিক দলের প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। মতুয়া সম্প্রদায়ের ভোট পেতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পক্ষের জন্যই এই মতুয়া ভোটারটা অত্যন্ত জরুরি। আশীর্বাদটা মতুয়াদের যে কেন্দ্রবিন্দু ওরাকান্দি থেকে তারা পায়, তাহলে সমগ্র মতুয়া ভোটাররা ওই প্রার্থীর পক্ষে ভোট দেবে, এরকম আশা করেও মুসলিম প্রার্থীরাও যায়, হিন্দু প্রার্থীরাও যায়। ভোটের অঙ্ক সমাধানে মতুয়া সম্প্রদায়ের যেমন বিশেষ ভূমিকা রয়েছে, তেমনি রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে শ্রীধাম ঠাকুরবাড়ি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নির্বাচনের বাংলাদেশ আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।